আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীর ভূগোল অনলাইন ক্লাসে আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আমরা যে অধ্যায়টি পড়ছিলাম সেটি হচ্ছে পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এই পৃথিবীর বিভিন্ন ভূমিরূপের মধ্যে আমরা দুটি ভূমিরূপ অলরেডি পড়ে ফেলেছি, সেটা হচ্ছে পর্বত এবং মালভূমি। আজকে আমরা তৃতীয়টি পড়ব, সেটা হচ্ছে সমভূমি। তো আসো আজকে আমরা একটু সমভূমি সম্পর্কে আলোচনা করি। প্রথমে আমরা একটু জেনে নিই সমভূমি বলতে কি বোঝায়। প্রশস্ত ও বিস্তীর্ণ সমতল ভূভাগকে সমভূমি বলে। সমভূমির উচ্চতা সমুদ্র সমতল থেকে খুব বেশি হয় না, তবে কোনো কোনো ক্ষেত্রে সমভূমির উচ্চতা 5 থেকে 600 ফুট পর্যন্ত হতে পারে। সমভূমির যেসব এলাকায় একেবারে সমতল হবে তা নয়, কোনো কোনো ক্ষেত্রে সমভূমি বন্ধুরও এবং কিছুটা উঁচু নিচু হতে পারে। তবে পৃথিবীর বেশিরভাগ জনবসতি এই সমভূমি এলাকায় গড়ে ওঠে এবং পৃথিবীর যে ভূমিরূপ রয়েছে তার অর্ধেকের মতো হচ্ছে সমভূমি। তো সমভূমির বৈশিষ্ট্যগুলো একটু আমরা আলোচনা করি। সমভূমির বৈশিষ্ট্যগুলো কি 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 হলে আমরা এটাকে সমভূমি বলবো। কোনো বিশাল সমভূমি হচ্ছে সমভূমিতে সাধারণত কোনো বিশাল উচ্চভূমি বা নিম্নভূমি থাকে না। সমভূমি সামান্য উঁচু নিচু ও বন্ধুর প্রকৃতির হয়। সমভূমি মৃদু ঢাল বিশিষ্ট হয়, অর্থাৎ সমভূমি আস্তে আস্তে সাগরের দিকে নেমে যায়। মহাদেশের সীমান্তে এবং মহাসাগরের তীরে এই অবস্থিত, আবার কিছু মহাদেশীয় ভূভাগের অভ্যন্তরে এই সমভূমি অবস্থিত হয়ে থাকে। এখন সমভূমির সৃষ্টির কারণগুলো কি কি? সমভূমির সৃষ্টির কারণ রয়েছে কয়েকটি। একটি হচ্ছে সঞ্চয় ক্রিয়া। সঞ্চয় ক্রিয়া কি? সঞ্চয় ক্রিয়া হচ্ছে কোনো নিচু অঞ্চলে নদীর মাধ্যমে পলি, অগ্ন্যুৎপাতের ফলে লাভা, বায়ুর মাধ্যমে অতি সূক্ষ্ম ধূলিকণা এবং হিমবাহ প্রভৃতি জমে যে উঁচু একটি ভূমিরূপের সৃষ্টি করে, সমুদ্র সমতল থেকে উঁচু যে ভূমিরূপের সৃষ্টি করে সেটাই সেভাবেও সমভূমি গঠিত হতে পারে। আরেকটি হচ্ছে তোমার ক্ষয়কার্য। ক্ষয়কার্য হচ্ছে কোনো উঁচু ভূমি যদি কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় হতে হতে সমুদ্র সমতলে প্রায় পৌঁছে যায়, তখনও সমভূমি তৈরি হতে পারে। নেক্সট হচ্ছে ভূ আলোড়ন। ভূ আলোড়ন কি? ভূ আলোড়নের ফলে ভূত্বকের কিছু অংশ উপরে উঠে যায় এবং কিছু অংশ নিচু হয়ে সমভূমির সৃষ্টি করে। যেমন ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি একটি উন্নত সমভূমি। তারপর আসে চলে যাই আমরা সমভূমির শ্রেণী বিভাগ। সমভূমির শ্রেণী বিভাগ অবস্থান ও গঠন প্রণালীর উপর ভিত্তি করে সমভূমিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এক, ক্ষয়জাত সমভূমি, সঞ্চয়জাত সমভূমি, আরেকটা হচ্ছে ভূ আন্দোলনজাত সমভূমি। ক্ষয়জাত সমভূমি কি? বহু উচ্চভূমি দীর্ঘদিন ধরে যদি কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা তার উপরিভাগ ক্ষয় হতে হতে সেই উচ্চভূমিটি প্রায় সমুদ্র সমতলে পৌঁছে যায়, তখন তাকে ক্ষয়জাত সমভূমি বলা হয়। এবং উপরের অংশটি নরম শিরাটি ক্ষয় হয়ে যায়, নিচের কঠিন শিরাটি অবিকৃতভাবে থেকে যায়। এইভাবে ক্ষয়জাত সমভূমি গঠিত হতে পারে। যেমন ফিনল্যান্ডে এই ধরনের সমভূমি দেখা যায়। এছাড়া আমেরিকার হাডসন উপসাগরে এই ধরনের সমভূমি দেখা যায়। এই ক্ষয়জাত সমভূমির বৈশিষ্ট্যগুলো কি কি? ক্ষয়জাত সমভূমির উপরে মৃত্তিকার আবরণ খুব বেশি পুরু হয় না। এই প্রকার সমভূমি কৃষিকাজের জন্য উপযোগী নয়। এছাড়া ক্ষয়জাত সমভূমি বিশাল এলাকা জুড়েও অবস্থিত হয়ে থাকে। নেক্সট হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। সঞ্চয়জাত সমভূমি কি? সঞ্চয়জাত সমভূমি হচ্ছে নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি শক্তি দ্বারা ক্ষয়ক্রিয়ার ফলে সৃষ্টি পলি, বালি, কাঁকড় প্রভৃতি কোনো নিম্নস্থানে সঞ্চিত হতে হতে যে উঁচু ভূমিরূপে তৈরি করে এবং সেটা সমুদ্র সমতলে হতে থাকে, এবং এইসব সঞ্চিত হয়ে যে ভূমিরূপের তৈরি হয় তাকেই বলা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। এই সঞ্চয়জাত সমভূমিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। একটি পলল সমভূমি, আরেকটি হচ্ছে পাদদেশীয় প্লাবন, এবং আরেকটি রয়েছে বদ্বীপ সমভূমি। এছাড়া রয়েছে হিমবাহ সমভূমি, লোয়েস সমভূমি, হ্রদ সমভূমি এবং লাভা সমভূমি। ভূ আন্দোলন জনিত সমভূমি। ভূ আন্দোলনের ফলেও সমভূমি গঠিত হয়ে থাকে।
ভূ আন্দোলনের ফলে মহীসোপান ও মহীঢাল অঞ্চলে অর্থাৎ সমুদ্র তীরে মহাদেশগুলোর প্রান্তভাগে যে সমভূমির সৃষ্টি হয় তাকে ভূ আন্দোলনজনিত সমভূমি বলা হয়ে থাকে। তো সমভূমি মানুষের জীবনে সমভূমির গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ এই সমভূমি অঞ্চলেই কৃষিকাজ হয়ে থাকে। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় 98%ই তোমার এই সমতল ভূমিতেই সম্পূর্ণ হয়ে থাকে, এবং সমতল ভূমি হচ্ছে মানুষের বসবাসের জন্য একটি উত্তম অবস্থান। তো সমভূমির গুরুত্ব মানুষের জীবনে খুবই বেশি। তো আজ এই পর্যন্তই থাক, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।